নমস্কার প্রিয় বাংলাভাষী। ডক্টর মনমোহন সিং আমরা জানি 26শে ডিসেম্বর উনি দিল্লির এমসে মারা যান, এক্স প্রাইম মিনিস্টার। ওনার জীবনী নিয়ে একটু, ওনার অবদান নিয়ে ইন্ডিয়ান ইকোনমিতে একটু আলোচনা করি। 1932 সালে 26শে সেপ্টেম্বর ওনার জন্ম হয় অবিভক্ত পাঞ্জাবে, আজকের যেটা পাকিস্তান। ওখানেই প্রাইমারি এডুকেশন, আপার প্রাইমারিও এডুকেশন ওখানে পেশোয়ারের কাছাকাছি পূর্ণ করেন। তারপর 1947 সালে দেশভাগ হয় এবং উনি অমৃতসরে সপরিবারে চলে আসেন। 11 বছর বয়সে হয়তো ওনার মা মারা যান। তারপরে ওনার দিদার কাছে মানুষ। 1947-48 সালে অমৃতসরে যখন আসেন তারপর বোধহয় খুব সম্ভব 1948 থেকে 52 সালে 4 বছর হিন্দু কলেজ, ওখানে যে অমৃতসরের কাছে গোল্ডেন টেম্পলের প্রায় 1 কিলোমিটারের মধ্যে একটা হিন্দু কলেজ আছে, হিন্দু কলেজে উনি ইকোনমিক্সে গ্র্যাজুয়েশন করেন। আচ্ছা, ওখান থেকে 1952 সালে উনি কেমব্রিজ যান, কেমব্রিজে পোস্ট গ্র্যাজুয়েশন করেন ইকোনমিক্সে। অক্সফোর্ডে 57 সালে ডক্টর অফ ফিলোসফি মানে ইকোনমিক্সেরই ডক্টরেট করেন। তারপর উনি ইন্ডিয়াতে আসেন এবং ইন্ডিয়াতে পাঞ্জাব ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন, দিল্লি ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন, কোম্পানির সেক্রেটারি ছিলেন, কোম্পানির মানে ইন্ডিয়ান গভর্নমেন্টেরও ব্যুরোক্রেটিক মানে হিসাবে সেক্রেটারি হিসাবে কাজ করেছেন, আরবিআইয়ের গভর্নর হিসাবে কাজ করেছেন। দেন 1991 সালে যে টাকার ডিভ্যালুয়েশন হয় এবং একটা ইন্ডিয়ান একটা বাজে একটা পরিস্থিতি, ইকোনমি একদম ডাউন ছিল, সেখানে কিন্তু ডক্টর পিভি নরসিংহ রায় মাত্র 2 সপ্তাহ হয়েছে প্রধানমন্ত্রী হয়েছেন এবং তিনি জানতে পারেন যে ইন্ডিয়ান ইকোনমির হাল খুব খারাপ। 89 crore ফরেন মুদ্রা আছে, যেটা নিয়ে কি মাত্র 2 সপ্তাহের জন্য তেল কেনা বা খাবার দাবার কিনে মানুষকে বাঁচানো যায়। তো এরকম একটা কন্ডিশনে পিভি নরসিংহ রাও উনি ওনার ব্যুরোক্রেটিক ওনার সেক্রেটারি পিসি আলেকজান্ডারকে দিয়ে কিন্তু ওনার যে জামাই আছেন, জামাইকে ফোন করান এবং বলেন যে মনমোহন সিংয়ের সাথে কথা বলতে চাই। আচ্ছা, ওনার 3টে মেয়েই কিন্তু স্কলার, একজন তো লয়ার, একজন তো হিস্ট্রির একজন অথর, তো আরেকজনও অথর এবং অ্যাক্টিভিস্ট। আর উনি এর আগে কিন্তু ইউএনেও কাজ করেছেন। ইউএন মানে ইউএন হচ্ছে ইউনাইটেড নেশন, সেখানেও কিন্তু কাজ করেছেন। তো যাই হোক, ফিরে আসি। 1991 সালে আমরা দেখেছি যে ওই সময় প্রচণ্ড ক্রাইসিস এবং সেখানে পিভি নরসিংহ রায় কিন্তু চাইলেন যে না, একটা প্রফেশনাল ইকোনমিস্ট চাই যিনি নাকি এই ক্রাইসিসটাকে উদ্ধার করতে পারেন, এবং সেখানে মনমোহন সিংকে ডাকা হয় এবং মনমোহন সিংয়ের সাথে আলোচনা করে বলা হয় যে আপনাকে ফাইন্যান্স মিনিস্টার করা হবে, যদি ভালো কিছু করতে পারেন সবারই ক্রেডিট, আর যদি ঠিকঠাক না করতে পারেন তাহলে আপনাকে যেতে হবে। এই মনমোহন সিং কিন্তু এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করেন এবং তিনি কিন্তু এই রিফর্মস এটাকে কীভাবে করতে হবে সেটা নিয়ে একটা খুব বড় সিদ্ধান্ত নেন। সেই সময় কী হয়েছিল, আমরা জানি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 200 বছর রাজত্ব করেছিল। তাহলে 47 সালে দেশভাগের পর তো কিন্তু জওহরলাল নেহরু আর কোনো বাইরের কোম্পানিকে ঢুকতে দেয়নি, কারণ ওনার মনের মধ্যে একটা ভয় ছিল যে বাইরের কোম্পানি এসে যদি আবার ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো আবার যদি রাজত্ব শুরু করে দেয়, তো বাইরের কোম্পানিকে ঢুকতে না হওয়ার জন্য ফরেন ইনভেস্টমেন্ট হচ্ছিল না, ইন্ডিয়ান ইকোনমি কিন্তু এই গরুর গাড়ির মতো চলছিল। 2 নম্বর, এই জিনিসটা একটা সময় হয়তো 80-85 সালে এটা ইনভেস্টমেন্ট হয়েছিল, বাট সেটাকেও 40% রেখেছিল, মানে ওদেরকে মালিকানা দেওয়া হয়নি বাইরের কোম্পানিগুলোকে। কিন্তু এই মনমোহন সিং কিন্তু ওই সময় সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে, ওটা 40% থেকে 51% করে দেওয়া হলো এবং বাইরের যে কোম্পানিগুলো তারা মালিকানা পেল এবং তারা কিন্তু অনেক বেশি করে ইনভেস্টমেন্ট শুরু করলো। কারণ মালিকানা পেলে তো মালিক তো মানে
তার একটা মানে নিজস্ব সিদ্ধান্ত থাকবে, স্বাধীনতা থাকবে, তার সোর্স অফ ইনকাম যাতে বাড়ে, তার যে মানে প্রোডাকশান যাতে বাড়ে, প্রোডাকশান কীভাবে বাইরের মার্কেটে নিয়ে যাওয়া হয় সেটা তার নিজের দায়িত্ব থাকবে। এই নিজের দায়িত্বটাকে দেওয়া হলো, কারণ এই নিজের দায়িত্ব কিন্তু ছিল না। ইন্ডিয়ান গভর্নমেন্ট 1980 সাল থেকে নিজের দায়িত্ব মানে নিজের আন্ডারেই রেখেছিল যে একটা কোম্পানি কত প্রোডাকশান করবে, তার ভ্যালুয়েশন মানে প্রোডাকশানের ভ্যালুয়েশন কত হবে, সব নিজের দায়িত্বে ছিল। এটাকে মানে কিন্তু মনমোহন সিং ওই সময় এসে তুলল। বিভিন্ন ব্যাংকে বলা হলো যে না, তোমরা তোমাদের রেট অফ ইন্টারেস্ট তোমরা ঠিক করবে, লোন কীভাবে দেবে, লোন কাকে দেবে না দেবে সেটা তোমরাই ঠিক করবে। এবং এর জন্য কিন্তু এই যে আজকে এইচডিএফসি বলুন, আইসিআইসিআই বলুন, যে বড় বড় ব্যাঙ্কগুলো ওই সময় কিন্তু আসলো এবং বিস্তার লাভ করলো, এবং ইন্ডিয়ান ইকোনমিতে ওদের ভাগ অনেক বেশি ছিল। আরেকটা কারণ যেটা ছিল ইন্ডিয়ান ইকোনমি ফলস হওয়ার জন্য, সেটা হচ্ছে বেশি করে আমরা দান খয়রাত করছিলাম, যেটা আজকে আমরা যেটা দেখি, সেই দান খয়রাত কিন্তু অনেকটাই কমিয়ে দিয়েছিল। এলপিজির দাম, পেট্রোলের ডিজেলের দাম বাড়ানো, মানুষের কাছ থেকে বেশি বেশি করে ট্যাক্স আদায় করা যাতে করে গভর্নমেন্টের কাছে পয়সা আসে, এই জিনিসগুলো কিন্তু করেছিলেন। সবথেকে বড় ব্যাপার হচ্ছে যেটা হচ্ছে 46.95 টন গোল্ড ওই সময়তে, মানে 1991 সালের শুরুতে পিভি নরসিংহ রায়ের সময় লন্ডনে ব্যাংকে আমরা একটা সেই গোল্ড লোনের জন্য জমা করতে হয় না, সেই রকম জমা করে আমরা বিদেশি মুদ্রা নিয়ে এসেছিলাম। এই বিদেশি মুদ্রা নিয়ে আসতে এই যে ডিফল্টার ছিলাম আমরা, যে লোন নিয়ে লোনের ইন্টারেস্ট দিতে পারছিলাম না, যে ডিফল্টার, সেই ডিফল্টারটা মানে একটু হলেও রদ হয়, এবং যারা ফরেন ইনভেস্টর বা ফরেন যারা কান্ট্রি তারা কিন্তু বলে ঠিক আছে এখনকার মতো তোমরা ডিফল্টার নাও, এবং সেইটা থেকে আমরা যে বেরিয়ে আসতে পেরেছিলাম সেটাতে কিন্তু আর পরে আমরা মানে সেই ক্রাইসিসে আসেনি। এটা কিন্তু সবথেকে বড় অবদান মনমোহন সিংয়ের, যেটা আজকে শ্রীলঙ্কা হয়েছে। আমরা কিন্তু ওই সময় শ্রীলঙ্কার মতোই ওই 91 সালে ওই একই অবস্থা ছিল। তারপর তো উনি বাজপেয়ীর সরকারের আমলে উনি বিরোধী নেতা ছিলেন। আমরা জানি 2004 সালে উনি প্রধানমন্ত্রী হন। এটা নাকি অ্যাক্সিডেন্টালি প্রধানমন্ত্রী সবাই বলে, কিন্তু অ্যাক্সিডেন্টাল প্রধানমন্ত্রী কিছু নয়। সোনিয়া গান্ধীকে রাহুল, নিজের ছেলে রাহুল এবং নিজের মেয়ে প্রিয়াঙ্কাই কিন্তু বাধা দিয়েছিলেন প্রধানমন্ত্রী না হওয়ার জন্য, এবং তার জন্যেই যোগ্য